রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। অবশেষে দীর্ঘ 6 দশক পর শুক্রবার অবসরে পাঠানো হলো ভারতের উড়ন্ত কফিন নামে পরিচিত MiG-21 যুদ্ধবিমান। বিশ্বের শীর্ষ 100টি সমরাস্ত্র প্রতিষ্ঠানের তালিকায় তুরস্কের 5 প্রতিষ্ঠান শীর্ষ 3-এ নাম লিখিয়ে তাক লাগিয়েছে চীন। সুপার ক্যারিয়ার ফুজিয়ানের মাধ্যমে সামরিক ক্ষেত্রে নতুন অধ্যায় চীন। দীর্ঘ 62 বছর পর অবশেষে অবসরে পাঠানো হলো ভারতের উড়ন্ত কফিন নামে পরিচিত MiG-21 ফাইটার জেট। 26 সেপ্টেম্বর শুক্রবার এই যুদ্ধবিমান শেষবারের মতো ভারতের আকাশে উঠছে। আর এর মাধ্যমে অবসান হলো রাশিয়ার পর এই বিমান সবচেয়ে বেশি ব্যবহারকারী ভারতের আকাশে উড্ডয়নের দীর্ঘ এক অধ্যায়। একসময় ভারতীয় এয়ারফোর্সের দ্বিতীয় ও তৃতীয়াংশ যুদ্ধ বিমান ছিল রাশিয়ার তৈরি সুপারসনিক ফাইটার জেট MiG-21। MiG-21 ভারতীয় এয়ারফোর্সের মেরুদণ্ড ও প্রতীক হিসেবে পরিচিত ছিল দীর্ঘ কয়েক দশক ধরে। 1963 সাল থেকে 1980 সাল পর্যন্ত ভারত 872টি MiG-21 যুদ্ধ বিমান কেনে সোভিয়েত ইউনিয়ন থেকে। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকে সব যুদ্ধে ভারতের প্রধান শক্তি ছিল MiG-21। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ঘিরেও ভারত পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করে এই বিমান। তবে 1971 থেকে 2012 সাল পর্যন্ত 482টি MiG-21 যুদ্ধ বিমান দুর্ঘটনার শিকার হয়ে বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছে 171 জন পাইলট, 39 জন বেসামরিক নাগরিক এবং 8 জন সেনা। 2000 সালের পর থেকে ব্যাপকভাবে বাড়তে থাকে MiG-21 যুদ্ধ বিমান দুর্ঘটনা। এর ফলে এই বিমান ভারতে পরিচিতি পায় উড়ন্ত কফিন বা বিধবা তৈরির বিমান হিসেবে। 2 দশকের বেশি সময় ধরে ভারতের বিভিন্ন মহলে তীব্র সমালোচনা চলে MiG-21 বিমান অবসরে পাঠানোর বিষয়, কিন্তু ভারত সরকার তাতে কর্ণপাত করেনি। শব্দের তুলনায় দ্বিগুণ গতিতে ওড়া সুপারসনিক ফাইটার জেট MiG-21 একসময় সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয় একটি যুদ্ধ বিমান ছিল। সোভিয়েত ইউনিয়ন, চীন, ভারত, মিশর, ভিয়েতনাম, ইরাক সহ বিশ্বের 50টি দেশের বিমান বাহিনী সংগ্রহ করে এই যুদ্ধ বিমান। একটি MiG-21 যুদ্ধ বিমান 500 কেজি ওজনের 2টি বোমা একসাথে বহন করতে পারে। দিনে 4 থেকে 5 বার এ ধরনের বোমা নিয়ে অপারেশন পরিচালনা করতে পারে শত্রুর বিরুদ্ধে। MiG-21 বিমান প্রথম আকাশে ওড়ে 1955 সালে এবং সার্ভিসে যুক্ত হয় 1959 সালে। সোভিয়েত ইউনিয়ন মোট 11,500 এই যুদ্ধ বিমান নির্মাণ করে। ভারতীয় বিমান বাহিনীতে 1963 সালে প্রথম যুক্ত হয় সুপারসনিক ফাইটার জেট MiG-21। শুক্রবার অবসরে পাঠানোর আগে ভারতের কাছে 40টির বেশি MiG-21 সার্ভিসে ছিল। সোভিয়েত ইউনিয়নের পর এই বিমান সবচেয়ে বেশি ব্যবহার করেছে ভারত। বর্তমানে উত্তর কোরিয়া, সুদান, মালি, ইয়েমেন, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, কিউবা, সিরিয়ায় ছাড়া অন্য কোনো দেশে এই বিমান সার্ভিসে নেই। সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে 12টি MiG-21 বিমান উপহার দিয়েছিল। 2000 সালে এসব বিমান অবসরে পাঠানো হয়। বিশ্বের শীর্ষ 100টি সমরাস্ত্র নির্মাণ প্রতিষ্ঠার তালিকায় চলতি বছর স্থান পেয়েছে 5টি সমরাস্ত্র নির্মাণ শিল্প। এগুলো হলো 42তম স্থানে আসেলনাস, 47তম স্থানে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ, 71তম স্থানে রকেট সান, 78তম স্থানে আসকারি ফেব্রিকা এবং 80তম স্থানে মাকিনি। যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজ অনলাইন প্রতি বছর বিশ্বের শীর্ষ 100টি সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে। চলতি সপ্তাহে এই তালিকা প্রকাশ করেছে তারা। তালিকায় শীর্ষ 10টি প্রতিষ্ঠানের মধ্যে 6টি যুক্তরাষ্ট্রের, 2টি চীনের, 1টি ব্রিটেন এবং 1টি ফ্রান্সের প্রতিষ্ঠান রয়েছে। বরাবরের মতো তালিকার শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের নাম। দ্বিতীয় স্থানেও যুক্তরাষ্ট্রের RTX এর নাম। তবে এবার প্রথমবারের মতো শীর্ষ 10-এ তৃতীয় স্থানে উঠে এসেছে চীনের চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নাম। সাধারণত প্রতি বছর তালিকায় শীর্ষ 5টি স্থান দখল করে থাকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো। বিশ্বের শীর্ষ 100 সমরাস্ত্র প্রতিষ্ঠানের তালিকায় 48টি যুক্তরাষ্ট্রের। 6টি প্রতিষ্ঠান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটেন। ব্রিটেনের BAE সিস্টেমের নাম রয়েছে তালিকার 7ম স্থানে। 5টি করে প্রতিষ্ঠান নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে চীন, ফ্রান্স ও তুরস্ক। 4টি প্রতিষ্ঠান নিয়ে চতুর্থ স্থানে রয়েছে জার্মানি। 3টি করে প্রতিষ্ঠান নিয়ে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও ইসরায়েল। তালিকায় 2টি প্রতিষ্ঠান রয়েছে ভারতের। এছাড়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের 1টি করে প্রতিষ্ঠানের নাম রয়েছে।
বিমানবাহী রণতরীর ক্ষেত্রে নতুন অধ্যায়ে প্রবেশ করেছে চীন। চলতি সপ্তাহে চীন তাদের নবনির্মিত সুপার ক্যারিয়ার ফুজিয়ানের মাধ্যমে 5th জেনারেশন ফাইটার জেটের সফল অপারেশন পরিচালনা করেছে। 5th জেনারেশন ফাইটার জেট ছাড়া আরও 2 ধরনের যুদ্ধবিমান চীনের সুপার ক্যারিয়ার মাধ্যমে অপারেশন পরিচালনা করেছে বিশেষ পদ্ধতিতে। এর নাম ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সিস্টেম। বর্তমানে বিশ্বে চীন ছাড়া যুক্তরাষ্ট্রের জেরাল্ড ফোর্ড নামক একটি মাত্র বিমানবাহী রণতরীতে রয়েছে এই সিস্টেম। সোমবার চীনে সিস্টেমের সাহায্যে বিমানবাহী রণতরী থেকে বিমান উড্ডয়নের মাধ্যমে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমকক্ষ একটি দেশ। সোমবার চীন ফুজিয়ান বিমানবাহী রণতরী থেকে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সিস্টেম ব্যবহার করে 5th জেনারেশন স্টেলথ ফাইটার J-35 4.5 জেনারেশন যুদ্ধবিমান J-15T এবং K-600 আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বিমান উড্ডয়নের ভিডিও প্রকাশ করেছে। সমর বিশ্লেষকরা এই ঘটনাকে সামরিক ক্ষেত্রে চীনের অগ্রগতির একটি মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছেন। চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সুপার ক্যারিয়ার ফুজিয়ান থেকে 5th জেনারেশন ফাইটার জেট অপারেশনের ভিডিও প্রকাশের পর বিশ্বজুড়ে এখন চলছে সামরিক ক্ষেত্রে দ্রুত চীনের বিস্ময়কর অগ্রগতি নিয়ে। $9 বিলিয়ন ব্যয়ে চীন নির্মাণ করেছে ফুজিয়ান নামক বিমানবাহী রণতরী। পারমাণবিক শক্তি চালিত রণতরীর বাইরে এটি বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী। 2015 সালে চীন এর রণতরী নির্মাণ শুরু করে এবং 2022 সালে শেষ করে। এরপর থেকে সাগরে ক্রমাগত পরীক্ষা চালায় চীন। একসাথে 60টি বিমান ধারণ করতে পারে এই রণতরী। ডিসপ্লেসমেন্ট ক্ষমতা 85,000 টন, দৈর্ঘ্য 1037 ফিট, বিম 250 ফিট। সুপার ক্যারিয়ার ফুজিয়ান সাগরে নতুন শক্তি যোগ করেছে চীনের। চীন বর্তমানে 3টি বিমানবাহী রণতরীর অধিকারী এবং আরও একটি রণতরী নির্মাণ শেষ হওয়ার পথে। 2035 সালের মধ্যে 6টি বিমানবাহী রণতরী নির্মাণের পরিকল্পনা চীনের। ফুজিয়ান ছাড়া চীনের আরও 2টি রণতরী রয়েছে। এই দুটির নাম হলো শাংডং এবং লিয়াওনিং। চীনের প্রথম নিজস্ব নির্মিত বিমানবাহী রণতরী হলো শানডং। 2019 সালে এটি সার্ভিসে যুক্ত হয়। চীনের প্রথম বিমানবাহী রণতরী হলো লিওয়াওনিং, তবে এটি তাদের নিজস্ব নির্মিত নয়। সোভিয়েত আমলে 1985 সালে ইউক্রেনে শুরু হয় এর নির্মাণ কাজ। পরে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এটির নির্মাণ পরিত্যক্ত হয়। পরে 1998 সালে চীন ইউক্রেনের কাছ থেকে অসমাপ্ত এই রণতরী কিনে নেয় এবং 2002 সালে চীনে আনা হয় এটিকে। এরপর চীনের নির্মাণ সম্পন্ন করে 2012 সালে সার্ভিসে যুক্ত করে। সংখ্যার দিক দিয়ে চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনীর অধিকারী। এ নিয়ে বর্তমানে চিন্তিত যুক্তরাষ্ট্র। ইরান, যে দেশ বছরের পর বছর বিদেশি হুমকি, চাপে, আক্রমণে দাঁড়িয়েছে অটল, এবার তার প্রতিরক্ষা নীতি ও পারমাণবিক অবস্থান পুনর্বিবেচনার ডাক দিচ্ছে। ইরানের 70 জন সংসদ সদস্য সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, আইনসভা, নির্বাহী ও বিচার বিভাগীয় শাখার প্রধানদের উদ্দেশ্যে চিঠি পাঠালেন। চিঠিতে বলা হয়েছে, দেশের প্রতিরক্ষা মতবাদ ও পারমাণবিক অবস্থান আবার মূল্যায়ন করা প্রয়োজন। এটি এমন এক সময় এসেছে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলেও বিশ্বের কাছে বারবার বলেছে দেশটি, কিন্তু বাস্তবতা বলছে পশ্চিমা শক্তি ও ইসরায়েল সরাসরি হুমকি দিচ্ছে। জুনে ইসরায়েল মার্কিন সাহায্যে ইরানের ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণ চালায়। ফোর্দো সহ 3টি স্থাপনায় হামলা, যা আন্তর্জাতিক আইন ও এনপিটি চুক্তি লঙ্ঘন করে ইরানকে কঠোর অবস্থান নেয়ার পথে ঠেলে দেয়। ইরানের প্রতিরক্ষা মতবাদে স্পষ্টভাবে বলা আছে, পারমাণবিক অস্ত্র তৈরি বা ব্যবহার করা যাবে না। এটি সুপ্রিম লিডার সাইয়েদ আলী খামেনির ফতোয়ার উপর ভিত্তি করে তৈরি। কিন্তু আইন প্রণেতারা মনে করেন, এই মতবাদ শুধু নীতি নয়, এটি জাতির আত্মমর্যাদা, শক্তি ও প্রতিরোধের প্রতীক। যখন আন্তর্জাতিক সম্প্রদায় নিষেধাজ্ঞার পুনর্বহাল নিয়ে চাপ সৃষ্টি করছে, ইরান তা মোকাবিলায় প্রস্তুত। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ঘোষণা দিল, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করা হচ্ছে। তারা বলেছে, ইউরোপীয় 3টি দেশের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ এবং চাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো। এখানে শক্তির চিহ্ন স্পষ্ট, ইরান আর চুপচাপ প্রতিরোধ করবে না। আইন প্রণেতারা সতর্ক করে বলেছেন, চাপের যে কোনো প্রচেষ্টা দেশের জন্য পূর্বের চেয়ে কঠোর ও আরো সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া ডেকে আনবে। ইরান জানিয়েছে, তারা যে নতুন চাপে মোকাবিলা করতে সক্ষম তা দেশকে পিছনে টানে না, বরং তাদের প্রতিরক্ষা ও শক্তি আরো দৃঢ় করে। সাম্প্রতিক চুক্তিতে IAEA এর পরিদর্শকরা সীমিত প্রবেশাধিকার পেয়েছিলেন, কিন্তু পূর্ণ তদারকি কখনো পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। এ থেকে স্পষ্ট, ইরান নিজের পারমাণবিক কর্মসূচি ও প্রতিরক্ষা নীতি নিয়ে স্বাধীনভাবে চলবে। ইরান আজ বলছে, আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি কেউ বন্ধ করতে পারবে না। আমাদের শক্তি, আমাদের প্রতিরক্ষা নীতি, আমাদের জাতীয় গর্ব সবই অটুট। আপনি চাপ দিতেই পারেন, কিন্তু আমরা আত্মসম্মান এবং নিরাপত্তার জন্য শক্ত অবস্থানে থাকব। এ যেন মধ্যপ্রাচ্যের এক নতুন অধ্যায়।
যেখানে ইরান ইতিহাসের মতো প্রতিরোধের শক্তি দেখাচ্ছে, শত্রু যতই হুমকি দিক জাতি অটল থাকবে। আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা, হামলা সবই থাকুক, তেহরান অটল, কারণ এটি শুধুই দেশ নয়, এটি শক্তির এক জীবন্ত প্রতীক। আরব জাতি চীনের সাহায্যে ইসরায়েলের বিরুদ্ধে রণভূমিতে নামছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গাজা ও সীমান্ত পরিস্থিতি এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে আরব দেশগুলো, বিশেষ করে মিশর, চীনের প্রযুক্তি এবং অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেওয়ার পরিকল্পনা করেছে। সিনাই উপদ্বীপে মিশর দীর্ঘ পরিসরের চীনা HQ-9B ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। এই সিস্টেমের রাডার এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতা 300 কিলোমিটার পর্যন্ত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম। গাজা, দক্ষিণ ইসরায়েল এবং গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকাগুলো এখন এই শক্তির আওতায় এসেছে। মিশরের সামরিক কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে মোতায়েনের বিস্তারিত প্রকাশ করেননি, তবে তারা নিশ্চিত করেছেন এটি মূলত ইসরায়েলকে গাজায় গাজাবাসীদের ওপর জোরপূর্বক আক্রমণ চালানো থেকে বিরত রাখতে নেওয়া পদক্ষেপ। সংকট তীব্র হলে সীমান্তের কাছে সৈন্যদের উপস্থিতি দ্বিগুণ করা হবে। সিনাই অঞ্চলে বিমান মোতায়েন এবং প্রস্তুতি বৃদ্ধি অন্তর্ভুক্ত ছিল, আল আখবারের প্রতিবেদনে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো মিশরের কর্মকর্তারা মানবিক আইন অনুসারে প্রতিক্রিয়া জানাবেন এবং ফিলিস্তিনিদের উপর গুলি চালানোর কোনো নির্দেশ নেই। মিশরের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তর কায়রোর জন্য রেড লাইন। তারা কোনো গণস্থানান্তর গ্রহণ করবে না, অংশগ্রহণ করবে না বা অনুমতি দেবে না। তবে এই পরিস্থিতি শুধু আরবদের জন্য নয়, মধ্যপ্রাচ্যের প্রতিটি শক্তি ইরানের দিকে তাকিয়ে আছে। ইরান, যেটি নিজস্ব সামরিক শক্তি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাবের মাধ্যমে সবসময় শক্তির ভারসাম্য বজায় রেখেছে, এখন চুপচাপ নয়। গাজার ওপর ইসরায়েলের আগ্রাসন ও পশ্চিমা শক্তির হস্তক্ষেপে ইরান তার অভিজ্ঞতা এবং প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে কৌশলগত প্রতিক্রিয়া প্রদর্শন করতে প্রস্তুত। IRGC এবং ইরানের সশস্ত্র বাহিনী হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুকে সতর্ক করেছে যে কোনো আগ্রাসন বা জোরপূর্বক পদক্ষেপ কঠিন প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। বিশ্লেষকরা বলছেন, ইরান এই অঞ্চলে শুধুমাত্র অস্ত্র প্রদর্শন করছে না, বরং একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা দিচ্ছে। যে কেউ আঞ্চলিক ভারসাম্য ভাঙতে চাইবে, তাকে নতুন মাত্রার প্রতিরোধের মুখোমুখি হতে হবে। মিশর এবং চীনের সমন্বয় এই বার্তাকে আরো শক্তিশালী করেছে। ইসরায়েল ইতিমধ্যেই সতর্ক। সিনাই উপদ্বীপে মিশরের সামরিক কার্যক্রম নিয়ে তার উচ্চ স্তরের সতর্কতা জারি করেছে। তবে চীনা প্রযুক্তি এবং ইরানের আঞ্চলিক শক্তি যোগ হওয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা আরো কঠিন পরীক্ষার মুখে। এবার প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণ কি শুধু রণশক্তির প্রদর্শন, নাকি এটি একটি নতুন আঞ্চলিক জোটের সূচনা, যা ইসরায়েল এবং পশ্চিমা শক্তির জন্য নয়া হুমকির বার্তা? ইতিহাসে বলবে, কিন্তু এখনই স্পষ্ট যে আরব দেশগুলো চীন এবং ইরানের সমন্বিত শক্তি ইসরায়েলের জন্য ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাতারের উপর ইসরায়েলের হামলার পর উপসাগরের পাল্টা হিসাব। রাত তখনও নামেনি। দোহায় হামাস কর্মকর্তাদের বৈঠক চলছিল নিঃশব্দে। হঠাৎ আকাশ কাঁপিয়ে গর্জে উঠল ড্রোন ও যুদ্ধ বিমান। মুহূর্তেই ভেঙে পড়ল কাতারের আকাশের নিরাপত্তা। 6 জন নিহত, তাদের মধ্যে একজন কাতারের নিরাপত্তা কর্মকর্তা। হামাসের কোনো শীর্ষ নেতা না মরলেও ইতিহাসে নতুন অধ্যায় লিখে ফেলল ইসরায়েল। কারণ এবারই প্রথম তারা উপসাগরীয় সহযোগিতা পরিষদ GCC এর এক সদস্য দেশের মাটিতে সরাসরি হামলা চালালো। কাতার, যে দেশ নিজেকে মধ্যস্থতাকারী ও শান্তির দূত হিসেবে তুলে ধরতে গর্ববোধ করত, সেই দোহাই যুদ্ধের আঁচে দগ্ধ। প্রশ্ন একটাই, এবার জবাব কি হবে? কূটনীতির মঞ্চে পাল্টা আঘাত। লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা বিশেষজ্ঞ আন্দ্রেয়াস গ্রিক স্পষ্ট বললেন, কাতারের প্রথম অস্ত্র হবে কূটনীতি ও আইন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব, আরব লীগে তীব্র নিন্দা, OIC-তে যৌথ প্রতিবাদ, সব জায়গায় ইসরায়েলকে কোণঠাসা করার পরিকল্পনা চলছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই আইনজীবী দল গঠন করেছে। আদালতের কাঠগড়ায় ইসরায়েলকে দাঁড় করানোই এখন তাদের কৌশল। সামরিক প্রতিশোধ। প্রশ্ন জাগে, কাতার কি ইসরায়েলের উপর সরাসরি পাল্টা হামলা চালাবে? ক্রিকের জবাব, না। কাতারের সে সক্ষমতা নেই, ইচ্ছেও নেই। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো এবং GCC-র মধ্যে নতুন সম্মিলিত নিরাপত্তা জোট করার আলোচনা শুরু হয়েছে। দোহা এখন ভাবছে ইসরায়েলও তাদের জন্য সমান হুমকি। উপসাগরীয় দেশগুলোর ঐক্য। সবচেয়ে নাটকীয় মোড় এসেছে এখানে। দীর্ঘদিন বিভক্ত উপসাগরীয় রাজতন্ত্রগুলো এখন একে অপরের দিকে হাত বাড়াচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ দোহায় গেছেন, এরপর সৌদি যুবরাজও পৌঁছেছে। 2017 সালের ভয়াবহ অবরোধের তিক্ততা যেন এক ঝটকায় মুছে গেছে। এক প্রতিবেশীর উপর বিমান হামলা গোটা উপসাগরকে কাঁপিয়ে দিয়েছে।
আমিরাত পর্যন্ত ইসরায়েলের কর্মকাণ্ডকে বিশ্বাসঘাতকতা বলেছে। এই ভাষা এর আগে খুব কম শোনা গেছে। যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা প্রশ্নে কাতারের মাটিতে ৮,০০০ মার্কিন সেনা মোতায়েন, সেন্টকমের আঞ্চলিক সদর দপ্তর দোহায়। তবু ইসরায়েলের হামলা ঠেকাতে পারেনি যুক্তরাষ্ট্র। হামলার আগাম সতর্কতাও দেয়নি, বরং কাতার দাবি করছে হামলার ১০ মিনিট পরেই সতর্কবার্তা এসেছে ওয়াশিংটন থেকে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যার হাতে নিরাপত্তা সুপর্দ সেই যুক্তরাষ্ট্রের ওপর কতটা ভরসা করা যায়? সৌদি আমিরাত আগেই চীনের দিকে ঝুঁকেছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে। এবার কাতারও কি সেই পথে হাঁটবে? নতুন এক আঞ্চলিক সমীকরণ। ইসরায়েল হয়তো ভেবেছিল হামাসকে দোহায় আঘাত করলে বার্তা দেয়া হবে, কিন্তু ফল হয়েছে উল্টো। আরব রাজতন্ত্রগুলো ক্ষণিকের জন্য হলেও ঐক্যবদ্ধ হয়েছে। কাতারের ওপর হামলা হয়তো আব্রাহাম চুক্তি পর্যন্ত পুনর্মূল্যায়নের দিকে ঠেলে দিতে পারে। এক কথায়, ইসরায়েলের এই অভিযানে নতুন শত্রুতা নয়, বরং পুরনো বিরোধীদের একত্র করেছে। কাতারের রাতের আকাশে ভেসে বেড়ানো ড্রোনের শব্দ শুধু দোহাকেই কাঁপায়নি, এটি যেন গোটা উপসাগরের ওপর ঝুলিয়ে দিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যৎ। আগামী দিনগুলোয় দেখা যাবে উপসাগরীয় দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক মঞ্চে কতটা দৃঢ় অবস্থান নেয়, নাকি তারা আবারও অভ্যস্ত সমঝোতার পথে ফিরে যায়। কাতারে ইসরায়েলের হামলা এক নতুন বিপদের সূচনা। পৃথিবীতে যদি কোনো দেশ মনে করত যে ইসরায়েল কখনো তাদের উপর হামলা করবে না, তাহলে তা ছিল কাতার। কাতার ছোট্ট একটি দেশ, ইসরায়েলের জন্য হুমকি নয়। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং এখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, এগুলো বিশ্লেষকরা বলতেন। তবে সবাইকে হতবাক করে দিয়ে ইসরায়েল হামলা করলো কাতারের উপর। কাতারের উপরে হামলা শুধু একটি দেশকেই বিপদে ফেলল না, বরং একটি বৃহত্তর সংকটের জন্ম দিল। আন্তর্জাতিক মহল কি এবার নীরবে থাকবে? কাতারের প্রতিক্রিয়া। কাতার ক্ষুব্ধ হয়ে জরুরি আরব ইসলামিক সম্মেলন আহ্বান করেছে। কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা আশা করি সম্মেলনটি অর্থপূর্ণ হবে এবং